যদি বলে প্রশাসনে বসে যে আমি জামাতও না আমি বিএনপিও না, তাহলে ওরা থাকি দেবে কেউ নেই। আমি জামাতকে সন্দেহ করি, জামাত আমাকে সন্দেহ করে, দরকার কি? তাহলে ভাগবাটোয়ারা করে সরকারের টাকাটাও। আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটা বিশেষ দলকে অগ্রাধিকার দিয়ে তারা সেই কাজটি করবে। ওরা রাজপথে নামলে তো আমি আর খুশি হই, তখন পাবলিক আঙুল দিয়ে গুনতে পারবো যে মোট লোক কয়জন আছে। দুই দলে থাকলেই কিন্তু সুবিধা নেওয়া যায়, দুই দলে থাকলেই কিন্তু অবৈধ ইনকাম করা যায়। অনেকে কষ্ট বুকে চাপা নিয়ে বসে আছে, অনেকে মেনে নিয়েছে দলের কথা, আবার অনেকে দাঁড়িয়ে গেছে। আপনি যদি পেশা চিকিৎসক হয়, আপনি চেম্বার কই? তো এই পোস্টে আমার ওনার ইনকাম দেখাচ্ছেন 3,60,000 টাকা এক বছরে, তাহলে মাসে হয় 30,000 টাকা। 30,000 টাকা আপনার সংসার কে কীভাবে চলে? আপনার ওয়াইফ তো গৃহিণী। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, এবং আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং আমার ঠিক ডান পাশে রয়েছেন জামায়াত নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আগামীর 12 ফেব্রুয়ারি শতাব্দীর সেরা নির্বাচন দিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু এর মধ্যে জামায়াতের অভিযোগ পাতানো নির্বাচনের চক্রান্ত চলছে। অন্যদিকে এনসিপি অভিযোগ করছে একটি নির্দিষ্ট দলের দিকে প্রশাসন ঝুঁকে পড়েছে। এই যখন অবস্থা, তখন পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ও ভোটের যে রেজাল্ট রয়েছে সেটি পাল্টানোরও অভিযোগ আসে প্রার্থীদের মধ্য থেকে। প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে রাজপথে ভোটের উত্তাপ। শুরুতেই আমি একটু মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু আসতে চাই। যুগসু নির্বাচনের কেন্দ্রে 39টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, এর মধ্যে গতকালকে ভোট গ্রহণ শেষ হয়েছে, আজকে পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়নি। আগামী নির্বাচনে তাহলে জাতীয় নির্বাচন এবং গণভোট যদি হয় তাহলে সেটি কতদিন লাগতে পারে, বা এই চ্যালেঞ্জটা নিতে পারবে কিনা কমিশন? না, এটার সঙ্গে তো এটা কোনো সম্পর্ক নাই। জগন্নাথ ইউনিভার্সিটি যেটা হচ্ছে সেটা তারা তো এটা মেশিন দিয়ে গুণাগুনি করছিল, তাই না? ওটা গোনার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা একটা ডিফারেন্ট পদ্ধতি। এই পদ্ধতিতে তো আর জাতীয় নির্বাচনে ভোট গুনবে না। অন্য তো ভোট গ্রহণ ঠিকই হয়ে গেছে, তারপরে গুনতে যে কিছু দূর গোনার পর মেশিনের একটা জটিলতা দেখা দিয়ে তারা ওটা নতুন করে গুনবে, যে এটার মতো এটা হবে। আর আপনি ওই জাতীয় নির্বাচনে যেটা বলছেন তার সঙ্গে এটার কোনোই সম্পর্ক নাই। না, কিন্তু আমরা দেখে অতীতে যেটা হয়েছে শুধুমাত্র একটি নির্বাচন হয়েছে, কিন্তু এখন তো একই দিনে দুটি নির্বাচন হবে। আচ্ছা, এটা একটা চ্যালেঞ্জ। এখন এটা হলো কি জানেন, নির্বাচন, এটা চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ, এটা কিন্তু মানে আমার আপনার চ্যালেঞ্জ না। হ্যাঁ, নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ তারা নিয়েছে, তারা পারবে বলেই নিয়েছে। এখন তারা এটা কীভাবে পারবে না পারবে এটা তাদের ব্যাপার। তো আমার কাছে মনে হয়েছে নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জটা করতে যেয়ে তারা ঝামেলা পড়বে, তারা এটা মানে সমাধান সহজে করতে পারবে না। এখানে সরকারের দিক থেকে যে ঝামেলাটা হয়েছে সেটা হলো সরকার যে প্রক্রিয়ায় রেফারেন্ডামটা চাপিয়ে দিয়েছে, আমি বলবো এটা চাপিয়ে দিয়েছে, এটা একটা ভয়ঙ্কর পদ্ধতি। মানে এইভাবে রেফারেন্ডাম হয় না রে ভাই, রেফারেন্ডাম এভাবে হয় না। আপনি একই সঙ্গে একাধিক প্রশ্ন, 4টা মূল প্রশ্ন, 4টার মধ্যে অনেকগুলি আপনার আবার শাখা প্রশ্ন আছে, এরকম 10-12টা প্রশ্নের আমি দেখলাম সরকার একটা বিজ্ঞাপন করছে যে আপনি যদি এইগুলি চান কি না, চাইলে হাঁ বলুন, হাঁ বললে সবগুলি পাবেন, না বললে সবগুলি পাবেন না। এটা হলো একটা বিভ্রান্তিকর প্রচারণা। বিভ্রান্তিকর প্রচারণা কোনো সেটা আমি বলি আপনাকে। এখানে অনেকগুলি বিষয় আছে যার সঙ্গে জামাত একমত, বিএনপি একমত না, বুঝলেন? আবার এর মধ্যে কিছু আছে যেগুলোতে জামাত একমত, আবার বিএনপি সেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখানে যেভাবে করছে এখানে কারোরই 100% একমত না, আবার কেউ 100% দ্বিমত না। আমি নিজেই কয়েকটা বিষয়ে খুবই একমত। যেমন আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি চাই, এটা আমি চাই, এবং আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে পিয়ার পদ্ধতিতে চাই। আমি ব্যক্তি হিসাবে, একজন ভোটার হিসেবে এটা আমি চাই। আবার ওখানে অনেক কিছু আছে যেগুলো আমি চাই না, যেমন অনেক সাংবিধানিক যে ইগুলো আছে, আপনার যে মানে আপনার প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো গঠন প্রক্রিয়া যেভাবে করছে ওটা আমি চাই না। এখন আমি যদি না দেই তাহলে তো আমি উচ্চ কক্ষ পাইলাম না, তাহলে তো আমার লস হয়ে গেলো।
আবার যদি হ্যাঁ দেই তাহলে তো বলো ওইটা আমি চাইলাম না, তাহলে তো আমার তাও লস হয়ে গেলো। কাজেই এইভাবে রেফারেন্ডাম হয় না। যদি এমন হতো যে প্রত্যেকটা এখন তো আমাকে 2টা ঘর দিছে টিক চিহ্ন প্যাকেজ করে, যদি প্রত্যেকটার পাশের টিক চিহ্ন থাকতো, এখন তো 4টার জন্য একটা, 4টার জন্য একটা, একটাই তো এটা মতামত দিতে পৃথিবীর হবে। কোথাও ওনারা দেখাতে পারবে না 4টার জন্য একটা টিক চিহ্ন দেওয়া হয়। এই প্যাকেজ হয় না। আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি একটা খাবারের একটা প্যাকেজ রাখছেন, ওটার মধ্যে অনেক স্বাস্থ্যকর ফল টল আছে, তার সঙ্গে ছোটো একটা অ্যালকোহলের বোতল আছে। আমি তো স্বাস্থ্যকর ফলগুলি চাই, কিন্তু আমি তো ভাই অ্যালকোহলটা চাই না, মদটা তো আমি চাই না, কিন্তু বলে না নিলে তোমাকে পুরোটাই নিতে হবে। এটা কেমন কথা রে ভাই? মদ এবং ফল একসঙ্গে যায় না। কাজে এই রেফারেন্ডাম এটা একটা ফালতু, মানে একটা ভয়ঙ্কর রেফারেন্ডাম আমি বলবো। এটা জনগণের উপর চাপাই দেওয়া হয়েছে। জি মাসুদ ভাই, এখন পর্যন্ত এই গণভোট নিয়ে জনগণের মধ্যে আগ্রহ কতটুকু দেখতে পাচ্ছেন, বা আপনি কতটুকু মনে করেন যে তাদের আগ্রহ রয়েছে এই বিষয়ে? এখন পর্যন্ত শোনেন, জনগণের আগ্রহটা না নির্ভর করে পলিটিক্যাল পার্টিগুলির উপর। পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু জনগণের মধ্যে আগ্রহটা তৈরি করে। বাংলাদেশের জনগণ এটা নিয়ে অত আগ্রহী না, কিন্তু যদি রাজনৈতিক দলগুলো যদি মাঠে নামে, যেমন ধরেন আওয়ামী লীগ, আপনার জামাত আছে, এনসিপি আছে, ইসলামী আন্দোলন আছে, এটা একটা জোটের মতো আছে, ওদিকে বিএনপি আছে, বিএনপির সঙ্গে আরও কিছু জোট টোট আছে। এখন এরা সবাই যদি এই প্রসঙ্গটা নিয়ে মানুষের কাছে যায়, মানুষ জানবে, একজন জানলে তার কাছ থেকে আরেকজন জানবে। কিন্তু এমনিতে যে এটা নিয়ে মানুষের মধ্যে খুব একটা চিন্তা আছে, আগ্রহ আছে, উৎসাহ আছে যে এটা করবো, এটা হবে, বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে কয়জন লোক বুঝে বলেন তো আপনি আমারে? কয়জন লোক বুঝে? মানে 1% লোকও বুঝে না। কারণ বুঝবে কেমন করে, কোনদিন তো দেখে নাই, এমন একদিন দেখে নাই। এখন এটা হলো বুঝাইতে হবে। কে বুঝাবে? সরকার যে প্রক্রিয়ায় বুঝায় জীবনে বুঝবে না। এটা বুঝাইতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর। তো পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু মানে এখন পর্যন্ত আমি কোনো পলিটিক্যাল পার্টিকেই দেখি নাই যে তারা এই গণভোট নিয়ে খুব একটা সক্রিয় হয়ে মানুষকে বোঝাচ্ছে যে গণভোট। এখন অবশ্যই এটা একটু সময় লাগবে, কিন্তু সময় তো খুব বেশি নাই। জি ধন্যবাদ আপনাকে। আমি আতিক ভাই একটু আসতে চাই আপনার কাছে। গতকালকে যে যোগসু নির্বাচন হয়েছে, যোগসু নির্বাচনে শিবির সমর্থিত যিনি প্রার্থী ছিলেন তিনি অভিযোগ করেছেন যে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। আপনার কাছে কি তাই মনে হচ্ছে? আর যদি ইঞ্জিনিয়ারিং করে থাকে তাহলে এটা কারা করছে, এবং মানে কেন এই ছোট একটি নির্বাচনে কেন ইঞ্জিনিয়ারিং করতে যাবে? জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের বিজ্ঞ সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, আমাদের গত বছরে আমরা একে একে বড় 4টি বিশ্ব ইলেকশন আমাদের হলো, এবং সেই ইলেকশনে বলা যায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলে তারা বিপুল ম্যান্ডেট সেখানে পেয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন কিন্তু 3 থেকে 4 বার স্থগিত হয়েছে, এবং আমাদের চতুর্থবারে এসে গতকালকে নির্বাচন সেখানে হয়েছে। তো সেখানে দেখা গেলো আসলে সকাল থেকেই একটা বাহিরে প্রভাব বিস্তার করার চেষ্টা আমরা দেখেছি। এবং আপনি দেখেছেন যে শিবিরের বিপি প্রার্থী, তার ওয়াইফ, তিনি আইনের শিক্ষার্থী 18-19 সেশনের, তিনি বাহিরে ভোটার কন্ট্যাক্ট করছেন, যেখান থেকে করার সুযোগ আছে সেখানে একটা মব সৃষ্টি করা হয়েছে, এবং তাকে বলা যায় মহিলা জামাত বলে তাকে সেখানে পুলিশ ধরে দেওয়া হয়েছিল। আমরা দেখলাম যে ওখানে পুরন ঢাকার যারা বই বিক্রেতা, মানে অনেকটা বিশ্বজিৎ দাসের যে ঘটনা ঘটেছিল 2012-তে, একই ধরনের ওই ব্যবসায় দাঁড়িয়েছিল, তাকে জামাত সন্দেহ করে তাকে বেধড়ক পিটানো হয়েছে। আবার আরেকদিকে ছাত্রীরা আসতেছেন, তাদেরকে মহিলা জামাত সন্দেহ করা হচ্ছে। মানে যেই কাজগুলো ইতিপূর্বে আওয়ামী লীগ করেছিল, যে বোরকা দেখলেই তিনি জামাত আর দাঁড়িয়ে দেখলেই তিনি কি শিবির, এই ধরনের একটা কাজ গতকালকে আমরা খেয়াল করেছি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক হারে জিনিসগুলো আমরা প্রচারণা দেখতে পেলাম। ভোট কেন্দ্রের ভিতরে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা হয়েছে। তো আমরা এখন যা ঘটনা যা ঘটেছে এগুলোকে আমরা স্বাভাবিক ধরে নিচ্ছি, আমরা এটাকে একদম অস্বাভাবিক একটা ভোট কেন্দ্রে সবাই চেষ্টা করেন, এবং আমরা মনে করি এখন ভোট গণনা কিন্তু এখনও দেখেন শেষ হয় নাই, আবার ভোট গণনা স্থগিত করা হয়েছে। মানে একটা দীর্ঘ সূত্রিতা, আমি কেন যেন এটা হচ্ছে। তো আমরা বলবো যে যদি এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হোক, কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু মানুষ এটাকে এটা গ্রহণ করে নেয়,
মানুষ কিন্তু অনেক নজরে রাখছে নজর রেখে যে বিষয়গুলো। কোথায় সেখানে এখন পর্যন্ত আমরা খবর পাচ্ছি বিপি পদে মূলত ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি বিপি প্রার্থী এবং শিবির সমর্থিত যিনি আছেন তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, খুব কাছাকাছি ভোট। এবং বাকি দুইটা এবং যেগুলো ওগুলাতে বলা যায় এক সিটে, সেখানে ছাত্র শিবিরে জিএসও তারা সেখানে বিজয়ী অবস্থানে আছেন। তা আমরা আশা করব ঘটনা যা ঘটেছে গতকালকে, যাতে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেইভাবে ছাত্ররা ম্যান্ডেট দিয়েছে যেই হোক, যাতে সেই আলোকে তারা ফলাফলটা ঘোষণা করে, সেই প্রত্যাশা আমরা এখান থেকে রাখি। আপনি যেটা বলছেন যে 4টি বিশ্ববিদ্যালয়ে যে ভূমিধস হয়েছে শিবিরের, ভূমিধস বিজয় যেটাকে বলে, যোগসু নির্বাচনেও কি এমনটা হবে কিনা সে আশা করছেন? আমরা আশাবাদী, যতটুকু আমরা ফলাফল পাচ্ছি বিভিন্ন কেন্দ্রে প্রকাশিত, সেখানে ওই ধরনের একটা অবস্থা হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। বিপি প্রার্থী এখন বলা যাচ্ছে না, যেহেতু এটা খুব একদম অল্প ভোটে ব্যবধান সেখানে হচ্ছে, বাকিগুলোতে ডিফারেন্সটা অনেক বেশি। আশা করি সেটা অব্যাহত থাকবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। নীলোফার চৌধুরী মনি আপা, আমি আপনার কাছে একটু আসতে চাই। গতকালকে যোগসু নির্বাচনে ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র দলের প্রতি কিন্তু অভিযোগ করা হয়েছে যে তারা এই নির্বাচনে ভোটারদেরকে প্রলুব্ধ করছেন, অথবা মানে ভোটারদেরকে বিভিন্নভাবে তারা করার চেষ্টা করছেন, ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন, এমন অভিযোগ করছেন। আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই যে আসলে এই ছাত্র সংসদ নির্বাচনে, যেখানে আগামীতে 12 ফেব্রুয়ারি খুব বেশি একটি সময় নেই জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এখানে এই ছাত্র সংসদ নির্বাচনে কেন তারা এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করতেই যাবেন কেন, আর এমন অভিযোগ কেন উঠবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে, আপনারাও দেখেছেন, দেশবাসী দেখেছে। ইঞ্জিনিয়ারিং যদি বলতে হয়, আর ভেতরে একটা শুভঙ্করের ফাঁকি আছে, যেটা এখনো অনেকেই ওইভাবে যেভাবে ধরা উচিত, যেভাবে ধরার কথা, ধরাই 2008-এর নির্বাচনের মতো। তো সেই জায়গায় আমরা বলতে চাই যে আমরা কিন্তু যথেষ্ট গণতান্ত্রিক মনার পরিচয় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। হইচই করার থাকলে, অন্য পায়ে পা দিয়ে ঝগড়া করার থাকলে তখনই করত। যেহেতু সেটা তখনও করে নাই, ওই বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের তুলনায় ইম্পর্টেন্ট না। সব বিশ্ববিদ্যালয়, সব কলেজই আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো সেইখানে এরকম আমার মনে হয় যে এই ধরনের কোনো কিছু ছাত্রদল যেটা বলছেন, এই ধরনের কোনো কাজ সত্যিকার অর্থে হয় নাই। যখনই একটা দল যখন দেখে যে তারা কোনোখানে হেরে যাবে বা যাচ্ছে, তখন একটা সুর তুলে। আপনি খেয়াল করে দেখেন যে রাজনীতিটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে নিজের টুক না ঠিক হলেই সব খারাপ। এবং একটা সময় ফ্রিলি অনেক কিছু মন্তব্য করা যেত, এখন কিন্তু ওইটাও করা যায় না। মানে যে কোনোভাবে হোক ঝাঁপিয়ে পড়া তাদের উপর, আমার সঙ্গে আমার মতের সঙ্গে না মিললে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনার আমি যদি বলি, যেটা মাসুদ কামাল সাহেব বললেন, ওই ধারাবাহিকতায় যদি বলি যে নির্বাচনে যখন এই যে জটিলতাটা, এই যে আপনার হা ভোট দিবে না ভোট দিবে, এই জায়গায় একটা দল এত বেশি তাদের মনোপুত হলো না, তারা তখন এটা না দিলে আমরা আন্দোলন করব, ওটা না দিলে আমরা আন্দোলন করব। এখন দেখেন যে এতটা একটা মানে ভজঘট বেঁধে গেছে, তারপর কিন্তু তারা চুপ। নির্বাচন কিন্তু এই সব নিয়ে কিন্তু নির্বাচনেরই এখনো কোনো মানে সিরিয়াসনেস নাই এই জায়গাগুলায়, যেটা নিয়ে বাংলাদেশের মানুষ সিরিয়াস অবস্থার মধ্যে যাপন করছে। যেটা যে আমি 4টা ভোটের কোনটা দিব, কোনটা দিলে আমার পক্ষে যাবে, পক্ষে গেলে আমার বিপক্ষে যাবে বুঝতে পারছেন না। এবং আপনি দেখেন যে হা অথবা না, এটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই কারোরই। তার মানে কি মাথা ব্যথা থাকা উচিত? এটা একটা ভোট, এই যে গণভোটটা যেটা, এটা একটা ভোটের পক্ষে দিবে না বিপক্ষে দিবে, এগুলো নিয়েও কোনো রকম 1 মাস আছে ইলেকশনের। আমি যদি বলি যে 22 তারিখের পরে ওই নির্বাচনের প্রচারণা চলবে, কিন্তু এটা কিন্তু ওই নির্বাচনটা না, এটা কিন্তু একটু ডিফারেন্ট নির্বাচন। যে এই ডিফারেন্ট নির্বাচনের জন্য সরকারও কিন্তু চুপ। সরকার একটা যে কাজটা করে ফেলছে, কারোরই পক্ষে যায় নাই, কারোরই বিপক্ষে যায় নাই। কিন্তু আপনি দেখেন যে দলগুলোর যে আপনার আন্ডারস্ট্যান্ড থাকা দরকার ছিল, প্রতিবাদ করা উচিত ছিল একযোগে একসাথে।
আজকে যখন আপনার সাথে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে দেখলাম যে যারা রিট করেছিল একজন উনারকে আপনার প্রধান বিচারপতি যে বিচারপতির আন্ডারে ছিল উনি এই ব্যাপারে কোনো কাজ করতে উনি অপারগতা জানিয়েছেন এবং এটা আরেকটা জায়গায় চলে গেল আরেকটা বিচারালয়ের অধীনে। তো এই যে এক মাসের কিছুটা 2-1 দিন বেশি নির্বাচনের তার মধ্যে এত কিছু আমরা তো এটা নিয়েই আমরা সন্দিহান। এটা কি বানচালের কোনো চেষ্টা মানে দেখছেন কিনা আপনার বানচাল করার চেষ্টা দেখেন এটা না হলে তো রিটের প্রশ্ন আসতো না। এই যে কে রিট করলো কেন রিট করলো এবং এইটার কোনো সুরাহা হচ্ছে না। বিচারপতি তো সুরাহার একটা জায়গায় সুপ্রিম কোর্টের বিচারপতি উনি দিয়ে দিতে পারতেন, সেটা না করে উনি কিন্তু অপারগতা প্রকাশ করলেন, আরেকখানে চলে গেল। ধরেন আরও 2-4 দিন দেরি হবে, তারপরে যদি এটা নেগেটিভ আসে বা অন্য কিছু আসে বা আরও যে পেন্ডিং যে প্রবলেমগুলো আছে তো সেইখানে আপনার মনে করেন যে 1 মাস আগে ইলেকশনের তখনও কিন্তু এই জটিলতা নিয়ে কিন্তু মানুষ প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সেটার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো একটা সমস্যা আছেই, সেটার সঙ্গে অন্য যে সমস্যাগুলো সেগুলো সবগুলোই আছে। তো আমি তো নির্বাচনের কোনো আমেজ দেখছেন না। জি, ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই একটু আসতে চাই, পাতানো নির্বাচনের যদি আভাস পাওয়া যায় তাহলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনি পাতানো নির্বাচনের এখন পর্যন্ত কোনো আভাস পাচ্ছেন কিনা, আর যদি রাজপথে তারা নেমে যায় তাহলে সংকট কি হতে পারে? মানে পাতানো নির্বাচনের অর্থটা কি এটাই আমি বুঝি না। মানে একদল আরেক দলের সঙ্গে মানে একমত হইয়া পাতা মানে বাইরে দেখাবে কিন্তু নির্বাচনে একসঙ্গে এই ধরনের নাকি? তো পাতানো নির্বাচনটা কি ভাই, এই বিষয়টা আমি বুঝলাম না। মানে কি বুঝতে চাই না আপনার 14, 18, 24 যে নির্বাচনগুলো হয়েছে জীবনে কোনো নির্বাচন দেখেন নাই তো এমনটা ইঙ্গিত দিয়েছেন। আমরা তো দেখছি কিছু নেই। পাতানো নির্বাচনটা কি? মানে সরকারের সঙ্গে নির্বাচন পাতাবে নাকি একটা দলের সঙ্গে পাতাবে? তো দলের সঙ্গে দল তো সবসময় পাতায়। জামাতের সঙ্গে এনসিপি নির্বাচন পাতায় করতেছে, বিএনপির সঙ্গে আরেক দল গণ অধিকার পরিষদ পাতায় করতেছে নির্বাচন। এগুলো তো পাতানো নির্বাচন না। তিনি তো পাতানো নির্বাচন বলতে বুঝিয়েছে যে যোগ সাজস করে নির্বাচন। কার সঙ্গে কে যোগ সাজস করবে এটা ব্যাখ্যা করছে উনি? ব্যাখ্যা করে নাই, মানে আধ্যাত্মিক একটা ডায়লগ মেরে দিল আর কি। মানে বয়স যাই হোক কিন্তু উপদেশটা ছিল, এখন নিজের এসে এখন ওরকম উপদেশটাই মনে করে আর কি। ভাই ওই দিন নাই রে ভাই, আপনি এখন পাবলিক ভাই, পাবলিকলেও আপনার পাবলিক সব জায়গায় যাইতে পারবেন না, মানুষের অনেক কিছু জিজ্ঞাসা করবো, ওইগুলি নিয়ে আলোচনা করেন। পাতানো নির্বাচন এই সমস্ত আজগুবি কথাবার্তা বলতে না করেন তো ভাই, নির্বাচনটাকে হইতে দেন। আমার কথা হলো কি, নির্বাচন নিয়ে যতটুকু কথাবার্তা হচ্ছে প্রশাসন নিয়ে হচ্ছে, বিএনপিকে জিজ্ঞাসা করেন, বিএনপি বললে প্রশাসনের সব গুরুত্বপূর্ণ জায়গায় জামাত তার লোক বসায় রাখছে। জামাতকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে বিএনপি তার সমস্ত লোকজন অভিযোগ। তাহলে এই দুটা কি? আমরা তো ভাই আমার তো কোনো লোক নাই, আমরা দর্শক, তা আমরা তো বিভ্রান্ত হই যে ঠিক বললো কে, বিএনপি না জামাত? আসলে দুইজনেই ঠিক বলছে, দুইজনেই ভুল বলছে। ঠিক বলছে কি হবে, যারা এখন প্রশাসনে আছে কেউ যদি বলে প্রশাসনে বৈশা যে আমি জামাতও না আমি বিএনপিও না, তাহলে ওরা থাকিয়ে দেবে? কেউ নেই, কেউ থাকিয়ে দেবে না। থাকার জন্য প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য তাকে প্রমাণ করতে হয় যে আমি এক সময় জামাত ছিলাম, বঞ্চিত হয়েছি, এখন আমাকে সুযোগ দেন। অথবা তাকে বলতে হবে আমি একসময় বিএনপি ছিলাম, বঞ্চিত হয়েছি, আমাকে থাকতে দেন। যে মাসুদ কামাল ভাই, জামাত থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছে যে প্রশাসন পক্ষপাত। ওই কথা তো আমি এতক্ষণ রেডি করেছি। এখন আমার কথা আপনি আবার রিপিট করেন কেন? এখন প্রশাসন যদি আপনার পক্ষপাত দুষ্ট আচরণ করে তাহলে আপনি যেটা বলছেন যে বিএনপি বলছে প্রশাসনের বেশিরভাগ জামায়াত বলছে প্রশাসনের বেশিরভাগ বিএনপির, তো এমন অভিযোগের মধ্যে দিয়ে পাল্টাপাল্টি যদি অভিযোগ চলে, এদিকে আবার নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনের পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট। হ্যাঁ ঠিক আছে, এটাই তো কথা। আমি তো এই কথাটাই এতক্ষণ ধরে বলতেছি যে এই ধরনের অভিযোগ বাংলাদেশের ইতিহাসের কোনো নির্বাচনে হয় নাই বলতে পারবে কেউ? এটা সবসময় বলে, এই বলা নিয়ে তারা খুব মাথা ব্যথাও নাই। এই প্রশাসন চেঞ্জ না করলে আমি নির্বাচন করবো না, এটা কি জামাত বলছে না বিএনপি বলছে? কেউ বলে নাই। কেউ বলছে ভাই বড় দুইটা স্টেক হোল্ডার তো জামাত আর বিএনপি, এনসিপি তো না। এনসিপি থেকে উচ্ছিষ্টভোগী, কাজে যারা মূল দুই দল এরা বলছে যে এই প্রশাসনের আন্ডারে আমি নির্বাচন করবো না, বলছে তো? বলে নাই তো। আর যেটুকু বলছে ওটা তো বলতে পারে। আপনি এর অনুষ্ঠান করতেছেন না, অনুষ্ঠান শেষ করে বললেন
প্রত্যেকের লোক বা আমি সহ বাকি দুজনে বলবে আমার এই সময় কম দিচ্ছেন, আর এই জন্য কি অনুষ্ঠান চলবে না? আপনি তো নীতিতে মাইপা সময় দিতে পারবেন না, তো একটু যেহেতু হবেই ওইখানেও একটা তাই বলে আমি এই টক শো করবো না, বাইরে যাবো, এটাকে হবে, এটা তো হবে না। জি, তো নির্বাচনটা এরকমভাবে ধরেন যে ওখানে এই ধরনের অভিযোগ থাকতেই পারে, এবং এই অভিযোগটা এত সিরিয়াস না যে এই জন্য আমি ইলেকশন করবো না। কেউ বলছে, বলেনি তো, জামাতও বলে না, না, যদি বিএনপি তারা রাজপথে নেমে যায় তাহলে তো নির্বাচনের কে রাজপথে নামবে? এনসিপির পক্ষ থেকে তো হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওরা রাজপথে নামলে তো আমি আর খুশি হই, তখন পাবলিক আঙ্গুল দিয়ে গুনতে পারবো যে মোট লোক কয়জন আছে। জি, ধন্যবাদ আপনাকে। তখন জামাতও বুঝবো এই কি আপদ নিছি। যাই হোক, জামাতের লোক আছে, বেশি বলা যাবে না। যে আতিক ভাই, একটু আসতে চাই আপনার কাছে। জামাতের পক্ষ থেকে যেটা বলছে যে প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং লেভেল প্লেইং ফিল্ড নেই, এমনটা হচ্ছে অভিযোগ করছে জামাত, কিন্তু কমিশন থেকে বলছে যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ঠিকঠাক এবং তারা সন্তুষ্ট। জি, আমি একটু আমাদের মাসুদ কামাল ভাই তো আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এবং অভিজ্ঞতার দিক থেকে আমাদের সেই অনেক অভিজ্ঞতা সম্পন্ন। যদি একটু ব্যাকে যাই, যখন আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম খুবই গুটগুটে অন্ধকার, যেটা আমি তখন যে কজন মানুষের আমরা বক্তব্য শুনতাম, উনি তো আগে থেকে ইউটিউব চালাচ্ছেন, কিছুটা আমরা আশাবাদী হতাম যে না, এখনও কিছু কথা বলার সুযোগ আছে। এবং তখন থেকে কিন্তু আমরা ওনাকে আগে থেকেই পরিচিত আমাদের মাঝে, যে উনি সময়কে ধারণ করে কথা বলেন, যুক্তির কথা বলেন। ওই সময় কিন্তু উনি খুবই ভালো কথাগুলো বলেছেন, এখনও ভালো বলেন, আমি এখনও খারাপ বলছি না। তো পাতানো নির্বাচন যেটা বোঝায়, দেখুন আমরা এটার ব্যাখ্যা তো আমাদেরকে আসলে খুব বেশি প্রয়োজন আছে। 2018 সালের নির্বাচনটা কি পাতানো নির্বাচন, এটা কি ছিল না? ওই নির্বাচনে বিএনপিও মাঠে ছিল, আমরাও ছিলাম, আওয়ামী লীগও ছিল। ইলেকশনটা করেছে কি আসলে? ইলেকশন করছে ডিসিএসপিরা করেছে ইলেকশন, এবং রাতের বেলায় ভোট করেছে। বহু জায়গায় এমন হয়েছে যে স্কুলে স্টিল আলমারি নাই, আলমারি কিনে দিয়েছেন যাতে ভোটটা সেখানে রাখা যায়। 12টা একটার ভিতরে বলা যায় মানে ভোট হয়ে গেছে। দিনের বেলা দেখা গেল ভোটারের ব্যাপক উপস্থিতি, ব্যালট নাই। কারণ এই যে একটা যোগশাসক ইলেকশনটা করেছে 18 সালে, কোথাও 100% উপরে ভোট কাস্ট হয়েছে। এটি অনেকটা বলো পাতানো নির্বাচন। 2008 সালে যখন আমরা ভোট দিতে গেলাম, এত হইহুল্লোড় পরিবেশ খুবই, এবং তখন জোটও কিন্তু বলা যায় জনপ্রিয়তা ছিল। দেখা গেল রাতের বেলা কি এমনভাবে আওয়ামী লীগ সেখানে বিজয়ী হয়েছেন, যার সাথে আসলে ভোটের মাঠের বাস্তবতা সেরকম ছিল না। দেখুন 14 সালে এসে আবার একতরফা হয়ে গেল, সে কোনো প্রার্থী সেখানে নাই। আবার 24-এ এলো তো দামি প্রার্থী হল। এগুলো সবই কিন্তু আপনাকে, এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, সরকারের থেকে হোক, প্রশাসন থেকে হোক, এগুলো কিন্তু সবই এটা পাতানো ইলেকশন ছিল, যার জন্য আমরা দীর্ঘ সময় জনগণ সেখানে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাইনি। আপনারা যেটা অভিযোগ আমি করছেন যদি যে এখন লেভেল বলি, প্লেইং দেখুন, ফিল্ড নেই, এবং দেখুন, এই ফিল্ডটা আমরা কেন বলছি, দেখুন আমরা জনাব তারেক রহমানের প্রতি আমাদেরও রেসপেক্ট আছে। তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন, তিনিও একজন মজলুম, কারণ তিনি দেশের মাটির আসার সুযোগ তিনি পাননি। তো তিনি আসার পর থেকে আমরা খেয়াল করলাম ওনার নিরাপত্তার নামে না, অনেক সময় দেখা যায় যে পুরো তারেক রহমানের রাষ্ট্রযন্ত্র বিরুদ্ধে কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্র বিভিন্ন নানা রকম স্লোগান দেখুন, দেওয়া হয়েছে। আপনার এখানে সেনাবাহিনী যে পরিমাণ হাজারের উপরে সৈন্যরা, তারা যেভাবে প্রটোকল দিয়েছেন, মানুষকে আপনি কি বোঝাচ্ছেন? এরপর এখন পর্যন্ত বিভিন্ন সংস্থার লোকের দেখা সাক্ষাৎ করা, সরকারের আচরণ, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা, এটি শুধু আমরা নই। যেহেতু আমি এক সপ্তাহ আগেও ইলেকশনের মাঠে ছিলাম, মানুষ আমাদেরকে বলতো যে ইলেকশন কি সুষ্ঠু হবে কিনা, অথবা ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দেওয়ার সুযোগ পাবো কিনা, কোনো অসুবিধা হবে কিনা। এই যে একটা মানুষ কেন বলছে, তার মানে নিঃসন্দেহে একটা আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে ইলেকশনটা কোনোভাবেই প্রভাবিত হতে পারে, কি আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটা বিশেষ দলকে অগ্রাধিকার দিয়ে তারা সেই কাজটি করবেন। দেখুন, যদি সাম্প্রতিক আপনি খেয়াল করবেন, মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া যে কাজটি হয়েছে, আপনার দ্বৈত নাগরিকত্ব বিষয় নিয়ে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা তারা ভিন্ন ভিন্ন আচরণ করেছেন। আমরা দেখলাম যেখানে বিএনপির প্রার্থীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে এসেছেন, অভিযোগ তোলা হয়েছে, বলেছে হ্যাঁ তিনি সারেন্ডার করেছেন, ডকুমেন্টস সেখানে চাওয়ার প্রয়োজন মনে করা হয়নি। আবার দেখলাম কুড়িগ্রামে গিয়ে জামাতের প্রার্থী সেখানে আছেন, ডকুমেন্ট নিয়ে হাজিরও হয়েছেন, তিনি শোনার কোনো প্রয়োজন মনে করেন। এই একটা বাস্তবতা এখানে আছে। আবার নানা কারণে একজন কলেজ শিক্ষক তাটা বাতিল হয়ে যাচ্ছে, আবার তাকে ফেরত দিচ্ছেন। মানে কেন যেন মনে হচ্ছে আমাদের পড়াশোনার ভিতরে কোনো একটা অংশ
যারা সুষ্ঠু ইলেকশন চাচ্ছেন না, কিংবা তারা মনে প্রাণে কোনো একটা বিশেষ দলের প্রতি আনুগত্য পরায়ণ হয়ে তারা কষ্ট করতে কিন্তু চাচ্ছেন। প্রশাসন বিএনপি থেকে তো বলা হচ্ছে যে প্রশাসনের বেশিরভাগ হচ্ছে জামায়াতের, এটা কি আসলে তাহলে যুক্তি? জামায়াত কেন আবার এমন এটা কি আসলে যুক্তি? মানে এটা বিএনপির অভিযোগ। আমি যদি আপনাকে বলি, গত 17-18 বছরে কি একজন ব্যক্তি জামাত থেকে নিয়োগ হয়েছে? প্রমাণ দেখে আমাদেরকে কে নিয়োগ পেয়েছে? সেখানে ফিল্টারিং করে 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 দূরতম সম্পর্ক আছে, শুধু শিবির তো নয়, শিবিরের কোনো আত্মীয় যদি হয় তার সেখানে নিয়োগ হয় না। তো সেখানে কি অটোভাবে মানে সব পড়াশোনা জামাত হয়ে গেছে? আমরা দেখি যে বিএনপি থেকে আওয়ামী লীগ হওয়াটা সহজ, আওয়ামী লীগ থেকে জামাত হওয়া, মানে আওয়ামী লীগ থেকে বিএনপি হওয়াটা সহজ, কিন্তু কোনো আমলারা খুব রাতারাতি পরিবর্তন হয়ে তার চরিত্র সুন্দর করে দুর্নীতিমুক্ত থেকে জামাত হয়ে যাবে, এটা ইম্পসিবল। কারণ দুই দলে থাকলেই কিন্তু সুবিধা নেওয়া যায়, দুই দলে থাকলেই কিন্তু অবৈধ ইনকাম করা যায়। জামাত ইসলামী যখন কারো পরিচয় বহন কোনো আমলা, তখন তার জন্য আর ওই সৎ থাকা ব্যতীত ভিন্ন কোনো বৈশিষ্ট্য ধারণ করা সেখানে যায় না। আমরা মনে করি জামাত ইসলামীতে আসতে হলে তার মনোজগৎ পরিবর্তন হতে হবে। তাকে দুর্নীতি বন্ধ করতে হবে। আপনি কি পেরেছেন বলুন তো? গত এই যে এত সময়টা গেল, আমরা দেখি আমলা তোমাদের দুর্নীতি বন্ধ হয়েছে? বন্ধ তো হয়নি। সব বাগে যোগে খাচ্ছে, সুবিধা করে খাচ্ছেন, কেউ কাউকে ম্যানেজ করে চলতেছেন। আমরা কোথাও ম্যানেজ হয়েছি? কিংবা আমাদের কোনো নেতাকে কোনো সচিবালয় ম্যানেজ করে কোনো সচিব কোথাও হয়েছে? আমরা তো জানি অনেকগুলো ঘটনা ঘটে, ওই যে ম্যানেজ হয়ে যান কিংবা দেন দরবার হয়। তো যে সমস্ত সচিবরা সুবিধাভোগী, তারাই কিন্তু মূলত দেখেন যে কোন দিকে আসলে যোগটা বেশি আছে, সেই দিকে গিয়ে শেল্টার পাওয়ার জন্য নিজেরা আগ বাড়িয়ে যান। আমরা মনে করি যারা দেশের আমলারা পড়াশোনা আছেন, আপনারা দেশের জন্য আপনারা কাজ করবেন, আপনারা আইন মেনে কাজ করবেন, কোনো দলীয় আনুগত্য। আরেকটি হচ্ছে, দেখুন যারা এখন আমাদের রিটার্নিং কর্মকর্তারা আছেন, আপনি যদিও লটারি করেছেন, এরা বড় অংশ কিন্তু ফ্যাসিবাদের আমলে নিয়োগ পাওয়া। এরা খুব মনে কষ্টে আছে, কারণ আমলি তো ইলেকশনে নাই। কী করে ইলেকশনটাকে বিতর্কিত করা যায়, কী করে ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করা যায়, তার একটা অংশ তারা সেই কাজে আসেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। সুতরাং আমরা আশঙ্কা জায়গা থেকে বলেছি একটু যে আপনার কাছে সরকারের উদ্যোগ একটা নিতে প্রশ্ন হবে। রাখতে চাই। আপনি যে বললেন যে আইন মেনে কাজের বিষয়টি, আমরা দেখেছি যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একজন সমন্বয়ক, তিনি সেখানকার ওসির চোখে চোখ রেখে কিন্তু তর্ক করছিলেন এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করা হলো, কারণ তিনি বলছিলেন, মানে যেদিন তর্ক করছিলেন সেদিন তিনি বলছিলেন যে আন্দোলনের সময় তারা থানা জ্বালিয়ে দিয়েছিলেন, এসআইয়ের গায়ে আগুন দিয়েছেন। পরদিন তাকে গ্রেফতার করা হলো, তারপর দিন তাকে আবার জামিন দেওয়া হলো। এখানে আইন মেনে তাহলে কাজটা কি হলো? দেখুন, এটি তিনি করেছেন, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। এখন আমাদের এরা তো অনেকে আছে, তারা বয়স অনেকে কম, আবেগ অনেকের মধ্যে কাজ করে থাকে। না, আমরা কোনো একটা ঘটনাকে আন্দোলন করলেন, তারা সবকিছু বুঝলেন, কিন্তু সেখানে বয়স ফ্যাক্টর হলো না। এখন কথা বলতে গেলে বয়স ফ্যাক্টর কেন? না, আমরা কোনো একটা রাষ্ট্রীয় করবো না সেখানে। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে আপনার সেখানে। নিঃসন্দেহে একজন প্রশাসনিক কর্মকর্তার সামনে টেবিলে বসে এই ধরনের কথাবার্তাকে ভালোভাবে আমরা নিই না, যেই হোক সে। আমার ক্ষেত্রে বলবেন না, আপনি কেন যাবেন সেখানে? সুতরাং যিনি যে অন্যায়টা করবেন তার অন্যায়কে অন্যায় বলতে হবে, এটা মনে করি সেখানে আমরা। এ পথে রাষ্ট্রীয় কাজ রাষ্ট্র করেছেন, কিন্তু ওই জায়গাটাকে রাষ্ট্রীয় করার সুযোগ এখানে নাই। এভাবে কথা বলাটা কোনোভাবে সমীচীন নয়। এবং তিনিও পরে বলেছেন যে আমার এই কথাটা বলা সেখানে ঠিক হয় না, এবং এটাকে আমরা সমর্থন কখনো করি না। আপনি যাই হন, যে আপনার কথা বলার সময় সব দিক খেয়াল করে কথা বলার মধ্যে সেখানে একজন ব্যক্তিত্ব নির্ভর করে থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি নীলুফার চৌধুরী মনিয়াপা আপনার কাছে আসতে চাই। আগে আইন শৃঙ্খলা বাহিনীর গন্তব্য ছিল ধানমন্ডিতে, এখন সেটি হচ্ছে গুলশানে, এমন কিন্তু মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এখন মানে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের এখানে কেন ধর্ণা দিচ্ছেন? দেখেন, এটা বলতেই পারে, হাসনাত আব্দুল্লাহ বলেন, যার কথাই বলেন, সারা বলতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী তারাই এটার উত্তরটা দিতে পারে। আর এই এতক্ষণ যে কথাটা হলো যে আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি অনেক কিছু জেল জুলুম হুলিয়া এইসব নিয়ে এসে উনি দেশের বাইরে ছিলেন বহু বছর, উনি এসছেন, ওনার জীবনটা আসলে রিস্কি বলেই কিন্তু পাহারাটার ব্যবস্থা করা হয়েছিল। এটা আমরা রাষ্ট্রকে যেটুকু বলার বলেছি। রাষ্ট্রের জায়গায় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাকে ওই প্রোটেকশন দিয়েছে। আমরা কৃতজ্ঞ রাষ্ট্রের প্রতি, এই সরকারের প্রতি এই ব্যাপারে। এখন এটাকে যদি সামনে নির্বাচন নিয়ে কেউ যদি এটা
ধোয়া তুলে, তাহলে আমাদের কিছু বলার না, নাই। তিনি এটা আপনি দেখেন বলেছেন যে দুর্ঘটনা প্রতিদিন আসে না, প্রতি বিএনপির মুহূর্তে স্লোগান আসে না। দিলেও তারা মানে যারা বিএনপির স্লোগান দিচ্ছে তারা কিন্তু ভোটের দিন ভোট দিবে এনসিপিকেই, এমন একটি মন্তব্য তিনি করেছিলেন। এটা একজন প্রার্থী, একজন দলের নেতা, সে বলতেই পারে যে প্রত্যেকটা। আপনি কখনো শুনেছেন যে কেউ ইলেকশনে দাঁড়িয়েছে, কেউ বলেছে যে আমি ফেল করব? সব প্রার্থীকে, এবং তাদেরও যে দোষ থাকে আমি সেটাও বলবো না। তারা যখন যার কাছে ভোট চাইতে যায়, বাংলাদেশের মানুষরা অনেক ভদ্র, সে তার লেখাপড়া থাকুক বা না থাকুক, তারা কিন্তু তাদের চেহারায় কিছুটা বুঝিয়ে দেয় ভোটটা দিবে কিনা, কিন্তু কাউকে মুখের উপর না করে না। আচ্ছা ঠিক আছে দেখবো, ঠিক আছে তখন কি চিনবেন, ভোটের পরে কি গেলে চিনবেন, তখন তো দেখাই করবেন না, এই ধরনের কিছু কথা আসে। আবার বলে যে যখন উইলিংলি বলে যারা যে ঠিক আছে আসার কি দরকার ছিল, আপনার আসতে হবে না, আমরা আপনার জন্য আছি, তাহলে বুঝবেন যে ওই ভোটটা কনফার্ম। এখন ভোট চাইতে গেলে কোনো প্রার্থীকে আমি এই ব্যাপারে দোষ দিতে পারি না, বা কোনো প্রার্থীর হয়ে কাজ করছে যারা, তারা এটা বলতেই পারে, এটা তাদের। জি, বুঝতে আমি পেরেছি। যে এক ভোট পায় সেও এই কথাটা বলতে পারে। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই, একটু আসতে চাই, নির্বাচন একটু হলফনামা নিয়ে আপনার কাছ থেকে একটু বুঝতে চাই বিষয়টি, এবং জানতেও চাই যে নির্বাচনকে সামনে রেখে যে সকল প্রার্থীরা হলফনামা জমা দিয়েছেন তাদের হলফনামা দেখলে দেখা যায় যে তারা সবচাইতে গরিব, এবং তাদের মানে হলফনামায় একরকম, হলফনামার বাইরে তাদের জীবনযাপন আরেক রকম। এই যে চাকচিক্য রয়েছে, এই ধরনের অসৎ লোক যারা যাবেন সংসদে, তারা সংসদে যে জনকল্যাণে আসলে কতটুকু কাজ করতে পারবেন, যারা হলফনামায় নিজেদের সম্পদ লুকিয়ে রাখেন? টেকনিক্যাল প্রবলেম আছে এখানে। আমাদের যে ট্যাক্স ফাইলগুলি করে, আপনি ট্যাক্স ফাইল কি আপনি করেন? আমার টাইম করি না, কিন্তু আমার টাইমে ট্যাক্স ফাইল করে, আমার ট্যাক্স ফাইল করে আমার এক উকিল আছে, উকিল করে দেয়, আত্মীয় উকিল সে করে দেয়। তো আমি ওকে বলতেছি আমি যে ইনকাম করি, বিভিন্ন টক শোতে যাই, টক শোতে আমি টাকা পাই, এটা কি তুমি দেখাইছো? ওই কি না ভাই আগে তো দেখাই নেই। আমি দেখাও নাই কেন? আমি তো এটা ইনকাম ট্যাক্স, তো আমার ইনকামের উপরে আমি ট্যাক্স দেবো না? এটা দেখাও। তোকে কত টাকা পান, এখন এই দাম আটকে গেছি, আমি যে কত টাকা গত এক বছর অর্থ বছর ইনকাম করছি আমাদের মনে নাই। তো আমি একটা ধারণা করে দিচ্ছি যে এরকম হবে, এর চেয়ে কম হবে না। আচ্ছা, এখন কোশ্চেনটা হলো, যদি আপনি চুলচেরা বিশ্লেষণ করেন, আপনি প্রমাণ করতে পারবেন আমি ভুল বলছি, কারণ আমি তো আইডিয়া করে বলছি। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, ইনকাম ট্যাক্সের উকিলদের মূল লক্ষ্যটা কি জানেন? কীভাবে যায় না জিরো বাড়াবে, কীভাবে কত কম ট্যাক্স দেওয়া যায়। ওইখানে এই কিনছেন, ওই সম্পত্তি কিনছেন, ওটা ইনভেস্ট করছেন, ওই ইনভেস্টমেন্টে লস হয়েছে, অমুক তমুক দেখায় আপনাকে দেখাই দিবে যে আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগে না। ডোনাল্ড ট্রাম্প ট্যাক্স দেয় মাত্র $8,000, জানেন আপনি? ওনাকে জিজ্ঞেস করছে এত কম দেন কেন, আপনি তো এত অনেক সম্পত্তি। কয়েক মেবি আই এম স্মার্ট, আপনার পারলে আমার ধরেন। এটা কিন্তু বাইডেনের সময় সে বলছে এই কথাগুলো। আমি ট্যাক্স দিই না, আপনি পারলে আমার ধরেন, আটকান, আইনের চোখে আটকান। তো আটকাইতে পারে তো আটকাই তুই। তো এই হিসেবগুলো কিন্তু এই ধরনের। আমি এই প্রসঙ্গে একটু বলি যে আমি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, আমাকে একটু সময় দিন, এটা একটু ডিটেলে বলা দরকার। একটা হলো জামাতের আমিরকে নিয়ে, আর একটা প্রশ্ন করেছিলাম তারেক রহমানকে নিয়ে। জামাতের আমিরের ব্যাপারটা আমি বলেছিলাম যে জিনিসটা, উনি পেশা লেখছেন চিকিৎসক। আমি বলেছিলাম আপনি যদি পেশায় চিকিৎসক হন, পেশা হলো সেই জিনিসটা যেটার আয় ইনকাম দিয়ে আপনার সংসার চলে, তাহলে আপনি কি চিকিৎসা করে সংসার চালান? মানে চিকিৎসা পেশা করে সংসার চালান? মানে আপনি এটাও জানতে চাইছেন তার চেম্বার কোথায়? আপনি চেম্বার কোথায় ভাই? আপনি যদি পেশা চিকিৎসক হয়, আপনি চেম্বার কই? তো এই প্রশ্ন আবার ওনার ইনকাম দেখাচ্ছেন 3,60,000 টাকা এক বছরে, তাহলে মাসে হয় 30,000 টাকা। 30,000 টাকা আপনার সংসার কে কীভাবে চলে? আপনার ওয়াইফ তো গৃহিণী, ওনার ওয়াইফ হলো গৃহিণী। তো এইগুলি আমার ধারণা উনি নিজেও জানেন না কী লেখছে, নিয়ে আসছে, সাইন করে দিছে। আবার আমি তারেক রহমানকে প্রশ্ন করছিলাম, মানে তার নির্বাচনী খরচ হচ্ছে দলের আমি অনুদান থেকে। খরচের আলাপ পরে যাই, ওটা আরও অনেক পরে আলাপ, কত টাকা খরচ করবো এটা ওটা তো সম্ভাব্য, যেটা ওনার আছে এটা নিয়ে তো প্রশ্ন করবো। জি। আমি কিন্তু তারেক রহমান সাহেবকে প্রশ্ন করছিলাম যে আপনি যে লেখছেন আপনার ইনকাম হলো 6,60,000 টাকা না 61,000 টাকা, যেটা ভাগ করলে দাঁড়ায় প্রতি মাসে 56,000 টাকা। তো 56,000 টাকা আপনার যদি ইনকাম হয় প্রতি মাসে, তাহলে আপনি গুলশানে ওই বাসা ভাড়া দেন কোথেকে? ওই বাসায় ভাড়া কত? প্রশ্ন করছিলাম। আপনার গাড়ির তেলের খরচ কে দেয়? এই প্রশ্ন কিন্তু আমি করছি। ইন্টারেস্টিং হলো, আমি এটা বলি আপনাদেরকে, ইন্টারেস্টিং হলো তারেক রহমান সাহেব কিন্তু আমার সাথে যোগাযোগ করছেন। ওনার সঙ্গে নিজে আমি গতকালকে রাতে বসছিলাম, উনি আমাকে ব্যাখ্যা দিচ্ছেন যে কীভাবে এই বাড়ি ওনার, এই বাড়ি আমি ভাড়া নিয়ে নেই। উনি বলছেন এই বাড়ি হলো আমার মায়ের বাড়ি, ওনার মায়ের বাড়ি,
সেই বাড়ি এতদিন ভাড়ায় ছিল, ভাড়ায় থাকার পর উনি এইভাবে আসছেন। আমি ব্যাখ্যা, উনি যে ব্যাখ্যাটা আমাকে দিচ্ছেন আমি ব্যাখ্যায় স্যাটিসফাইড ভাই। উনি আমাকে ডিটেল ব্যাখ্যা করে বুঝাইছেন। আবার উনি শফিকুর বুঝাইছেন রহমান, আপনি ইনকাম এত কম হয় কেমন করে? জামাতে আমি শফিকুর গত রহমানের 17 বছর তো আমি কোনো ইনকামই করি নাই। তো এখন উনি ব্যাখ্যা করে বলছেন যে গত 17 বছর তো আমি দেশের বাইরে, তাহলে আমার তো কোনো ইনকাম নাই এখানে, এই দেশে তো ট্যাক্স দেওয়ার মতো কোনো ইনকাম নাই। এবং সেই ইনকামটা উনি বলছেন যে আমি যখন আমার আব্বা মারা যান, তখন সাত্তার সরকার 2 নাবালক সন্তানকে জন্য কিছু গভর্নমেন্ট কিছু টাকা দিয়েছিল, সেই টাকাটা কীভাবে এফবিআর রাখা হয়েছিল এবং উনি বিদেশ যাওয়ার আগ পর্যন্ত ওই টাকায় কীভাবে ট্যাক্স দিয়েছেন ডিটেল আমাকে ব্যাখ্যা দিয়েছেন। সেই টাকাটাই উনি এখন দেখাইছেন, ওটা মান্থলি ইয়ারলি ইনকামটা। তো এখানে এই ব্যাখ্যাগুলো যদি আমি না জানতাম তাহলে কিন্তু আমার ওই কথাই ঠিক ছিল। নিশ্চয়ই জামাতের আমির সাহেবের একটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাটা আমি পাই নাই। পাইলে হয়তো তখন আমি বলবো যে তাহলে উনি ঠিকই আছে। আবার তারেক রহমান সাহেব কিন্তু ওনার পেশা দেখাইছেন রাজনীতি। আমি এতে হ্যাপি যে আপনি রাজনীতি তো করেন। যদি তারেক রহমান সাহেব ফুল টাইম পলিটিশিয়ান হন, তাহলে জামাতের আমির কোনো ফুল টাইম পলিটিশিয়ান হবে না। আমার কথা হলো কি, এতে কিছু যায় আসে না। বাট যায় আসে কোথায়, আপনি কি বলছেন কি বলছেন না, এটা দিয়ে কিন্তু দেশের মানুষ আপনাকে বিচার করে। এখন হয়তো দেশের মানুষ অতটা বুঝে না, কম বুঝে, যদি কম বুঝে ব্যাখ্যা করাটা আপনার দায়িত্ব, এটাই। জি, ধন্যবাদ আপনাকে। আতিক ভাই, একটু আসতে চাই যে জামাতে আমিরের ব্যাখ্যাটা আসলে কি হবে? তার ইনকাম ট্যাক্স ফাইল আমি দেখি নাই কারা করেছেন, তবে যেটা মাসুদ কামাল ভাই বলেছেন যে উনি একটা দলের প্রধান এবং উনি একসময় বিসিএসের হেলথে তিনি নিয়োগ পেয়েছিলেন সুনামগঞ্জে, এবং পরবর্তীতে আমাদের সংগঠনের সিদ্ধান্তের কারণে তিনি চাকরি ছেড়ে দেন এবং তিনি সেখানে জামাত ইসলামে সময় দিচ্ছেন। উনি সিলেটে উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং জামাত ইসলামের সিদ্ধান্তে কেন্দ্রে আসার আগ পর্যন্ত তিনি সেই প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন। এখন অন্যরা সেখানে পরিচালনা করে থাকেন। তো এখন উনি একজন ডাক্তার, এখানে কোনো সন্দেহ কোনো অবকাশ নেই। দেখুন, আমি একজন, ধরেন আমি আইন পেশায় সুপ্রিম কোর্টে আছি, এখন যদি আপনি আমাকে কোশ্চেন করেন যে আপনি তো আইনজীবী, আপনার চেম্বারটা কোথায়, দিকে আসলে কোনো প্রাসঙ্গিক বিষয় হয়, এটা আসলে হয় না। কারণ আমার চেম্বার থাকবেই, কারণ আমার আইন পেশার সাথে সম্পৃক্ত হচ্ছে যে আমাকে এটা চেম্বার নিয়ে আমার ক্লায়েন্ট ডিল করতে হবে এবং সেখানে আমাকে মামলা সেবা পরিচালনা দিতে করতে হবে। হবে। এখন ডাক্তার শফিকুর রহমান তিনি এখন জামাতের দলীয় প্রধান, তিনি তো চিকিৎসকই, বাস্তবতা দলীয় প্রধানে তার পক্ষে তো এখন আর চেম্বার মেনটেন করা সম্ভব না। তিনি ঢাকায় এসেছেন, তিনি উইমেন্স মেডিকেল দায়িত্ব তিনি হস্তান্তর করে চলে এসেছেন। এই কথাটা আপনি বলেন অনেক কথাই, কিন্তু ওনার চেম্বারটা কোথায়, এটা কিন্তু ওনার যে অবস্থান তার সাথে এই কোশ্চেন জুড়ে দেওয়াটা কিন্তু এটা সাধারণ জনগণ ভালোভাবে গ্রহণ করেন। দেখুন, উনি সিলেটে করেছেন এবং পারিবারিকভাবে ওনার অবস্থা সেখানে আছে। এখন দেখুন, বাংলাদেশে যেটা হয়, যারা ইনকাম ট্যাক্স, মানে আমারও ইনকাম ট্যাক্স আমি এই বছর প্রায় 1.5 লাখ টাকা দিয়েছি। যারা এই ফাইল, আমি নিজে ইনকাম ট্যাক্স যদি আমি ফাইল নিজে করি না, যারা করেন তারা নানাবিধভাবে হিসাব দেন, মানুষ সেটা কনভিন্স হয়ে যায়, হয়ে ওইভাবে তারা সেখানে ট্যাক্সটা ফাইল সুলসেরা বিশ্লেষণ করে দিয়ে আসলে বাংলাদেশের অনেক সিস্টেম এগুলো ত্রুটি আছে। এই ত্রুটিপূর্ণ ব্যবস্থায় যারা এগুলো করেন তারা এগুলোকে মাথায় রেখে কিন্তু যত সহজে কাজটা করা যায় সেই কাজটা করার চেষ্টা করে থাকেন। আরটা দেখেন, যেটা হয়তো আমাদের বলেন নাই, এই যে নির্বাচনী খরচ নিয়ে আপনি বলেছেন 1 ভোটার অনুপাতে 10 টাকা, বাস্তব আসলে বলেন তো? আমি তো মনে করি বাংলাদেশের এই যারা পার্লামেন্টে যাবেন, এমপি হবেন, বড় অংশ তারা কি করবেন, মিথ্যার আশ্রয় নেবেন। এই মিথ্যার আশ্রয় নিয়ে পরবর্তীতে তারা অপরাধে জড়িয়ে পড়েন, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে। না, সেটা তো আছে, কিন্তু আপনি 1 ভোটার অনুপাতে 10 টাকা খরচ, ধরুন যদি কোথাও 4 লাখ ভোটার হয়ে থাকে সেখানে 40 লাখ টাকা খরচ করে, এটিকে আসলে বাস্তব সমাজে বাংলাদেশে 10 কোটি টাকা অনেকে খরচ করে থাকেন। তার মানে আপনি খরচ হবে বেশি, আইন দিয়ে বলেছেন আপনি এর ভিতরে আপনি থাকবেন, তার মানে আপনাকে মিথ্যা বলে কয়ে দিয়েই কিন্তু পার্লামেন্টে আমি যাচ্ছি। মানে আইনি কি বাধ্য করছে মিথ্যা বলতে? তাই তো হচ্ছে এখানে। আপনি হলফনামা দিচ্ছেন আমি ঋণ খেলাপি নই, আবার ওই হলফনামার ভিতরে আবার ঋণ খেলাপিদেরকে আপনি আবার কী দিচ্ছেন, যেখানে তাকে বরিদা দিচ্ছেন যে আপনি এত কোটি টাকা আছে, উনি ব্যাংক থেকে একটা রিপোর্ট নিয়ে আসেন যে আমার একটা আপাতত স্টে করা আছে, মানে কোর্ট থেকে নিয়ে আসেন, তাকে বরিদা দিচ্ছেন। এই যে মনে করেন অবস্থাগুলো আমাদের, আপনি সচেতন কীভাবে থাকবেন? আপনি এই হলফনামা নিচ্ছেন, আমি সপুত পবিত্র মানুষ, আবার সেই ব্যক্তি অথরিটি আবার ঋণ খেলাপি, তাকে আপনি বরিদা দিয়ে দিচ্ছেন। আপনি বলছেন এত টাকা বেশি খরচ করা যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট আপনি করেন। বাংলাদেশের বাস্তবতায় আসলে
এইভাবে হিসাব করে কারো পক্ষেই পার্লামেন্ট ইলেকশন করা সম্ভব না। আমি বলবো যে এক্ষেত্রে দলগুলোরও দায়িত্ব হওয়া উচিত, যাতে মিথ্যার আশ্রয় না নিয়ে যাতে সঠিকটা উপস্থাপন করা যায়, আইনটাও সেখানে সংশোধন করতে হবে আমাদেরকে। নির্ধারিত অংশ দিয়ে আপনি একটা খরচকে বাইরে দেখাবেন, একটা ভিতরে দেখাবেন, দেখিয়ে গোজামিল দিয়ে রিপোর্ট দিবেন, এটি আসলে আমরা মিথ্যের সমীচীন মনে মধ্য করি না। দিয়ে মানে আপনার একজন প্রার্থীকে সংসদে যেতে হয়, এই আইনের মধ্যে। এটাই বাস্তবতা। এটা সবাই বলবে, কারণ কোনো প্রার্থীর পক্ষে 40 লাখ টাকা দিয়ে পার্লামেন্ট ইলেকশন করে বিজয়ী হওয়া কখনো সম্ভব নয়। এটি কয়েক গুণ বেশি হবে, কিন্তু যে আইনের কারণে কিছু খরচ তিনি দেখাবেন এখানে, আর বাকিগুলো তিনি অদৃশ্য দেখাবেন। এই যে অদৃশ্য দেখানোর সুযোগটা আপনি দিচ্ছেন আইন মানার জন্য, এটা আমরা মনে করি এটা হওয়া সমীচীন নয়। বরং যাতে পরিচ্ছন্নভাবে সবাই খরচটা দেওয়ার সুযোগ পান, কম হোক বেশি হোক, সেই জায়গাতে আসার মধ্যে কিন্তু করলাম। একটু জানতে চাই আপনার কাছে, আপনি তো নির্বাচন করছেন না, আপনার আসনে একজন জোটের প্রার্থীকে দেওয়া হয়েছে। আপনি যখন নির্বাচন যদি আপনি করতেন হলফনামায়, তাহলে আপনি কি জমা দিতেন? দেখুন, এটা তো আপনি একটা কঠিন কোশ্চেন সেখানে করেছেন। এখন ধরুন যে আমরা, ওই যে বললাম যে আমরা যেখানে আছি আমাদেরকে লিখতে হবে, লেখার তো কোনো বিকল্প নেই। এখন আমরা লিখবো আমাদের আয়ের উৎস এরকম আছে, অমুক আমাদেরকে দিবেন। আমি টোটাল বললাম যে আমরা ধরুন আমি পূরণ করার সুযোগ পাই নাই, কারণ আমার নমিনেশনে সেখানে আমি সাবমিট করিনি দলীয় সিদ্ধান্তের কারণে। তো বললাম এই জায়গাগুলোতে আমাদের সংস্কার আসতে হবে, যাতে আমাদের কাউকে ইচ্ছাকৃতভাবে হলফনামা মিথ্যা কথা লিখতে না হয়, অসত্য কথা লিখতে না হয়। প্রার্থী না হওয়ার কারণে আপনি সত্য কথা মোটামুটি বেঁচে গেছে এবারের মতো। যে ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনিয়াপা, একটু আসতে চাই। এনসিপি থেকে অভিযোগ করা হয়েছে যে প্রশাসন একটি দলের প্রতি নতজানু হয়ে কাজ করছে, বিএনপিকে ইঙ্গিত করে বলছেন এবং বলছেন যে তারেক রহমান যে কয়টি আসন চায় সেগুলো দিয়ে দিলেই হয়, রাষ্ট্রের এত টাকা খরচ করে তাহলে নির্বাচন করার কি দরকার রয়েছে? এনসিপি যদি বিএনপির সঙ্গে জোট করতো তাহলে হয়তোবা জামাতের নামে এই কথাটা বলতো। এনসিপির একটা বলতে হয়, তাই কথাগুলো বলেছে। আমি মনে করি যে এনসিপি নিজে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে ওই জায়গাটা নিরূপণ করে তারপরে কথা বললে ভালো হয়। আমিও তো বলি যে ঠিক আছে, সবাই, আমি জামাতকে সন্দেহ করি, জামাত আমাকে সন্দেহ করে, দরকার কি? তাহলে ভাগবাটোয়ারা করে সরকারি টাকাটাও বেঁচে গেল, ভাগবাটোয়ারা করে। জামাত যে প্রশ্নটা করেছে এনসিপির সঙ্গে কিন্তু দেখেন মিলে যায়। তারেক রহমান সাহেবের সঙ্গে যে কি কথা বলেছেন যে আসেন আর 5টা বছর একসাথেই আমরা আবার কাজ করি। এটার অর্থ কিন্তু বহু প্রকার হয়। এটার অর্থ নির্বাচন একসঙ্গে করি, এটা একটা হয়। এটার অর্থ হয় জাতীয় সরকার গঠন করি, একসাথে থাকি, এটাও হয়। তো এই যে 11th আওয়ারে, তাহলে এনসিপি তো ছোট দল, তাদের বয়স কম, ওইভাবে কথা বলেছে। কিন্তু জামাত কিন্তু তা না, জামাতের বয়স কিন্তু রাজনৈতিক অনেক। তাহলে জামাত যে কথাটা বললো সেটারও তো একটা সানে নজুল আছে। তো আমার মনে হয় যে আবারও ওই জায়গাটায় আসে, ইলেকশনের ঠিক এই আগ মুহূর্ত পর্যন্ত এই ধরনের কথাগুলো কিন্তু হয় অবান্তর আর না হয় ভীষণভাবে অর্থবহ। দুইটার যে কোনো একটা হতে পারে। একটু জানতে চাই আপনার কাছে, একটা সময় তো মনে হতো যে এনসিপি বিএনপির জোটে অংশ নেবে, মানে এমন একটি, এই জন্যই বললাম কথা, এমন একটি মানে মানে আপনার প্রত্যাশা ছিল জনমানুষের। আবার এটাও প্রত্যাশা ছিল যে তারা জামায়াতের কাছে যাবে, কিন্তু শেষ পর্যন্ত জামায়াতের সাথেই তারা ভিড়েছে। তো সেক্ষেত্রে মানে বিএনপির কাছেই কেন নয়, বিএনপির চাইতে কি জামাত তাহলে ভালো অবস্থানে রয়েছে? এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় মোটা দাগে, সেটা হলো যে তারা ধারণা করেছে, তাদের কেউ টকশোতে আপনাদের তো দেখা হয়, তাদের সঙ্গে 2-1টা কথা হয়, তাদের কেউ এই কথাগুলো বলেছে অন্য দলগুলো, যে বিএনপির সাথে ইলেকশন করলে বিএনপি মার্কার বাইরে ভোট আমরা নাও পেতে পারি, যেহেতু যার মার্কা ইলেকশন করতে হবে, যারা মার্কা পেয়েছে নিবন্ধিত দল। কিন্তু জামাতের সাথে ইলেকশন করলে জামাত যার সাথে যাকে বলে দিবে, এই যে যেমন ধরেন উনি আমার অনেক দিনের টকশো করি একসাথে, কলিগই, তো উনি মনোনয়ন পেয়ে যে কোনো সময় এসেই বলতো, আপা আমার খুব তাড়াতাড়ি যেতে হবে, এই টকশোতে আপনাদের তাড়া দিত, তাড়াতাড়ি করেন। তো ওনাকে বসায় দিছে, ওনার কিন্তু মুখে কোনো নাই, ওনার কষ্ট হয়েছে না খুশি হয়েছে এটাও বোঝার কোনো উপায় নাই। দলীয় সিদ্ধান্ত তো দলীয় সিদ্ধান্ত, সেটাই। কিন্তু বিএনপির অনেকেই তো এইখানে আপনার বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছে, অনেকে কষ্ট বুকে চাপা নিয়ে বসে আছে, অনেকে মেনে নিয়েছে দলের কথা, আবার অনেকে দাঁড়িয়ে গেছে। সেইখানে তারা মনে করেছে যে যারা জোট করতো বা করতে পারতো, তারা মনে করেছে যে বেটার দেন ওরা হয়তো বিএনপি স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে, বাট আমাকে হয়তো দিবে না।
এই যে এই মনে করা থেকেও কিন্তু অনেকটা জামাতের সাথে তারা গিয়েছে। আর ব্যক্তিগত কি লাভ লস সেটা তো একটা আছে, সেটার কথা আমি বলতে পারবো না, যা স্ব দলই বলতে পারবে তারা আর কি কি লাভে গিয়েছে। জি, ধন্যবাদ আমার কাছে এটা আপনাকে। যুক্তিসঙ্গত মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই, একটু আসতে চাই, লাভ লসের কথা যেহেতু উঠলো, এই এনসিপির সাথে জামায়াতের জোটে আসলে কার লাভ বেশি হবে, কার ক্ষতি বেশি হবে, অথবা জামায়াতেরই বা কি লাভ হবে এনসিপিকে নির্বাচন সমঝোতা আমার নিয়ে? বিবেচনা থেকে এখানে কারো লাভ হবে না, জামাতেরও হবে না, এনসিপির হবে না। বরঞ্চ জামাতের এনসিপির লাভ না হলে এনসিপির কোনো লস নাই, কারণ এনসিপি তো নাই আসলে, ছোটো দল, ওর লস আর কি, কিন্তু জামাতের লস হবে। আমি আপনাকে জিনিসটা বলি, আমি যেভাবে বুঝি আর কি, আমার বুঝতে আমি বলি যে জামাত এনসিপি একটা দল আরেকটা দলের সঙ্গে কখন জোট করে, এটা কিন্তু কোনো আদর্শিক জোট না, এটা হচ্ছে কি নির্বাচন আসল সমঝোতার জোট। তার মানে এখানে ভোটের হিসাবটা হলো মেইন ফ্যাক্টর, যে ও আসলে পরে আমার ইমেজ একটু বৃদ্ধি পায়, অতএব আমি কিছু বাড়তি ভোট পাবো, অথবা ওর কিছু ভোট ব্যাংক আছে, সেই ভোটগুলি আমার লোক পাবে, আবার যেখানে ওকে দিতে হবে সেখানে আমি দিব, লেনদেনটা হবে ইকুয়াল হবে। এটা একটা আনইভেন হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আমি মনে করি। বরঞ্চ জামাতের লস হবে কোথাও, আমি জামাতের লসটা বলি। গত অগাস্টে হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের টর্চার চলছে, মামলা মোকদ্দমা হয়েছে, দখলদারি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, এবং এই পুরো কাজটার জন্য 95% ক্ষেত্রে দায় ছিল বিএনপি অথবা বিএনপির নামধারী কেউ একজন, সে নিজে বিএনপি করে না কিন্তু বিএনপির নাম নিয়ে চলে, যুব দল হতে পারে, ছাত্র, এরা করছে এগুলো। সেই সময়ে জামাতের খুব একটা ইতিবাচক ভূমিকা ছিল, জামাত ওদেরকে প্রোটেকশন দিচ্ছে নানাভাবে এবং তাদেরকে এক ধরনের হেল্পও করছে। এই যে ইতিবাচক ভূমিকাটা, এই ভূমিকার ফল কিন্তু আপনারা পাচ্ছেন হলো কি যে রাকসু নির্বাচনে এখানে কিন্তু ওই ফলটাই কিন্তু এখানে আসছে। মানে এরা ভাবছে, আওয়ামী লীগের এই সমস্ত লোকরা ভাবছে যে জামাত আমাকে সেভ করতে পারবে, জামাত আমার জন্য কম ক্ষতিকর, এরকম একটা ভাবতা। তারা জামাত বিএনপি কাউকে পছন্দ করে না, কিন্তু কম ক্ষতিকর হিসাব করছে। এখন জামাত যখন এনসিপির সঙ্গে জোট করছে, তখন তাদের কাছে যে আপনি আওয়ামী লীগের যে কোনো লেভেলে একজন লোককে বলেন যে জামাত, বিএনপি, এনসিপি তুমি সবচেয়ে অপছন্দ করো কাকে, সে এক নম্বরে বলবে এনসিপি। কী কারণে বলবে? যে তারা তো একটা রাজ চালাচ্ছিল, সেটা দুর্নীতি হোক, দখলদারিত্ব হোক, একই আনন্দের সঙ্গে তারা মানে কাজকাম করছিল। এই কাজকামটা বন্ধ হয়েছে কার জন্য? সেই আন্দোলনে সবাই ছিল, জামাত ছিল, বিএনপি ছিল, সবাই ছিল, কিন্তু দাবিদার কারা বেশি? এরা হলো এরা নিজেরাই দাবি করে আমরাই সে আন্দোলন করছি, আমরাই হটাইছি, আমরাই আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্থগিত করছি, আমরাই করছি, হাসনাত দলিত করছি এগুলো। তো সেই হিসাবে তাদের রাগটা কিন্তু বেসিক্যালি এনসিপির সঙ্গে, এবং যে কারণে এই যার সঙ্গে তাদের সবচেয়ে বেশি রাগ, সে যখন তুলনামূলকভাবে যাকে নিরাপদ মনে করে তার সঙ্গে যে যুক্ত হয়, তখন তারা কিন্তু একটা সন্দেহ করবে। এবং যে কারণে আওয়ামী লীগের যে একটা অংশ ভোট জামাত এতদিন আশা করছিল, সেই ভোটটা জামাত কতটুকু পাবে এটা আমার কাছে সন্দেহ আছে এনসিপিকে নিয়ে। মানে আওয়ামী লীগের ভোট থেকে বঞ্চিত হওয়া, আওয়ামী লীগের ভোট বঞ্চিত হবে আমি তা বলছি না, কতটুকু পাবে আমি জানি না, তো আমার মনে হয় যে আগে যতটুকু সম্ভাবনা ছিল তার চেয়ে একটু হলেও কমছে। এটা হলো জামাতের একটা মানে আপনার 2 নম্বর হলো এনসিপির কোনো নিজস্ব ভোট ব্যাংক নাই, একদমই যে নাই এটা এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচন যায়, এরা তো ইয়াংদের দল, এদের ইয়াংদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, কোথাও তারা সেকেন্ড হইতে পারে না, থার্ডও হয় নাই, কাজে এদের ইয়াংদের মধ্যেও তো কোনো গ্রহণযোগ্যতা নাই, আর বয়স্কদের মধ্যে তো নাই। তো সেরকমভাবে এনসিপি কোনো ভোট ব্যাংক জামাত পাবে না, জামাতের নিজস্ব ভোট ব্যাংক এমনি আছে। 3 নম্বর হলো এই যে আপনি যে প্রথমে বলেন না আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই ভদ্রলোককে আমি বলি যে ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক হলো এই ভদ্রলোক। ইউনূস সরকারে অনেকেই দুর্নীতি করছে, কিন্তু একটা আইকন লাগে না, উনি হলো সে আইকন। এখন সেই আইকন হলো এএনসিপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং পরিচালক। তো এনসিপির সঙ্গে কিন্তু পবিত্রতা খুব একটা জড়িত নাই, বরঞ্চ এই চাঁদাবাজি, মাস্তানি, এই সমস্ত বিশেষণ এদের নামের সঙ্গে জড়াই গেছে, এদের কোনো গুড ইমেজ নাই। জামাতের আর যাই হোক ভাই, এরা পলিটিক্যালি কি আমি জানি না, ওরা চলা যাচ্ছে না, কিন্তু এরা ফিনান্সিয়ালি যে করাপ্ট না, এটা কিন্তু তারা বিভিন্ন সময় জোর গলায় বলে, এবং এটাও কিন্তু কেউ প্রমাণ করতে পায় না। একসময় তো তারা মন্ত্রী তো ছিল ভাই, তার 2টা মন্ত্রী আসিল, ওই 2 মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো ফিনান্সিয়াল করাপশন কেউ পায় নাই।
কাজেই তারা ফিনান্সিয়ালি অনেস্ট, এটা তারা কিন্তু অ্যাস্টাবলিশ করতে পারছে। এবং এরকম একটা দল যে মিলছে এমন এক দলের সঙ্গে যারা নাকি কিছুদিন আগে তার ভাত খাওয়ার টাকা আসলে না, বলতো আমার মানি ব্যাগে কোনো টাকা নাই, 2 দিন পরে শুনি সে জমিদারের নাতি। কেউ বলে আমার এলাকার সবচেয়ে ভাঙা ঘরটা আমাদের, 2 দিন পরে বলে কি যে এই আমার বাড়ি হলো সবচেয়ে সমৃদ্ধ বাড়ি, আমার বাড়িতে 3টা পুকুর আছে। তো পুকুরগুলি কার? তার বাপের। ইলেকশনের জন্য নমিনেশন সাবমিট করে হলফনামা দেখা যায় তার বাপের আছে 20 লাখ টাকা, তার হলো 98 লাখ টাকা। তো যে বাপের 3টা পুকুর তার 20 লাখ টাকা, আর তোমার কিছুই নাই, 2 দিন আগে চাকরির জন্য ফেফে করছো, তোমার ওইগুলো 98 লাখ টাকা। তো এই সমস্ত লোককে নিয়ে যখন জামাত যায় তখন না মিলে না, মানুষ মিলাইতে পারে না। জি, ধন্যবাদ। আপনাকে আতিক ভাই, একটু আমি এই প্রশ্নের উত্তরে মানে প্রশ্ন দিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যে তাহলে কি জামাত ক্ষতির সম্মুখীন হবে আগামী নির্বাচনে, মানে ভোট থেকে কিছুটা পিছিয়ে গেল কিনা? দেখুন, বিশ্লেষণ করাটাই যৌক্তিক। এই বিশ্লেষণ তো কিন্তু আমাদের শেখার আছে। যে পয়েন্টগুলো বলেছে মাসুদ কামাল ভাই, এগুলো ওনার জায়গাতে উনি করেছেন। এখান থেকে দল হিসাবে আমরা আমাদের লেসনটা আমরা নিব, কতটুকু আমাদের ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে। দেখুন, এনসিপির ভুল ত্রুটি থাকতে পারে, অসম্ভব কিছু না, এবং এটা আপনি খুঁজলে বহু ভুল ত্রুটি সেখানে পাবেন। কিন্তু এখানে জাতীয় স্বার্থকে বিবেচনা করা হয়েছে, এবং যেহেতু তারাই আমাদের নেতৃত্বে বলা যায় আমাদের একটা বিপ্লব, একটা ফ্যাসিবাদী শক্তির পতন সেখানে হয়েছে, তাদের ইমেজটা আছে, এবং মানুষ মনে করে যে না, তারাই মূলত, যেহেতু ওই ব্যক্তিগুলো নিয়ে দলটা গঠিত হয়েছে। তা আমরা মনে করি জাতীয় স্বার্থ আছে, আমাদের দেশে নানাভাবেই আগ্রাসী শক্তির এখনও তারা নানাভাবে আমাদের প্রভাবিত করার চেষ্টা করে থাকেন, সেই দিকগুলো আছে। বিশেষ করে আমাদের যে রাষ্ট্র সংস্কারটা আমরা চাচ্ছি, গণভোট শুরু করে, যদি এই ইস্যুগুলোতে তাদের সাথে আমাদের একটা কাছাকাছি বোঝাপড়া আছে, তা আমরা মনে করি সেই বোঝাপড়া জায়গাগুলো থেকেই এনসিপি এবং জামাত একসাথে হয়েছে, এবং বাংলাদেশের তারা তরুণ সমাজের প্রতিনিধিত্ব করছেন। আমাদের দেশে যে কোনো অন্যায় হোক কিংবা যে কিছু হোক, যাতে তরুণদের এই শক্তিটা কাজে লাগিয়ে আমরা সেই মানে ভূমিকা রাখার সুযোগ পাই। সব মিলে আমরা বলবো আমাদের জাতীয় স্বার্থ, বৃহত্তর স্বার্থ, নানা এখানে আপনার বিষয়গুলো আছে, যার বিষয়গুলোকে সামনে রেখেই আমরা মনে করি এই নির্বাচন সমঝোতা, কোনো জোট কিন্তু হয়নি, নির্বাচনী সমঝোতা হয়েছে। এবং একসাথে ইলেকশন করা, যাতে ইলেকশনটাকে আমাদের সুষ্ঠু করা যায়, নিরপেক্ষ করা, যাতে অনিয়মটা সেটা দূর করা যায়, এবং ইলেকশনের পরেও কিন্তু যদি ভিন্নভাবে দেশ কোনো দিকে ধাবিত হয়, যাতে আমরা এই শক্তিকে নিয়ে সম্মিলিত কাজ করার সুযোগ পাই। নিঃসন্দেহে সেই চিন্তাভাবনা থেকে একটু একটা বিষয় আপনার নজরে আনতে চাই, সেটি হচ্ছে বেশ কিছুদিন আগে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট একটি জরিপ করেছে। সেই জরিপে বলা হয়েছে, মানে জরিপে দেখা গিয়েছে যে 70% মানুষ বিএনপিকে ভোট দিবেন, 19% মানুষ জামায়াতকে, নতুন দল এনসিপিকে 2.6% মানুষ ভোট দিতে চান। আওয়ামী লীগের সাবেক ভোটারদের 60% এবার ধানের শীষে ভোট দিতে আগ্রহী। মানে নির্বাচনের আগেই কি এই জরিপে আপনারা পিছিয়ে গেলেন কিনা, বা নির্বাচনের প্রভাব পড়বে? দেখুন, আমাদের দেশটা কিন্তু জোয়ার বাটার দেশ, এবং সকালে একরকম বিকালে একরকম। এর আগে আরও 3টা সার্ভে হয়েছে, সেটা কাছাকাছি ছিল। এবার যে সার্ভে ওনারা করেছেন সম্ভবত 20,000-এর উপরে, 20,000-এর উপরে, যে এটা সার্ভে করেছেন তারা 300 আসনে করেছেন। 300 আসনে এটাকে এখন ভাগ 20,495 জনের ভাগ উপরে করেন, একটা আসনে সর্বসাকুল্যে 67 জনের তারা মতামত নিয়েছেন। এখন ধরুন যে একটা আসনে ভোটার 4 লাখ, 10 লাখ, 12 লাখ ভোটারও আছেন নারায়ণগঞ্জ, গাজীপুরে, সেখান থেকে 66 জন, 100-রও কম মানুষকে আপনি মতামত নিয়েছেন। সেটা কোন এলাকায় নিয়েছেন, সেটাকে আদৌ বিএনপি অধ্যুষিত এলাকায় নিয়েছেন নাকি এক জায়গা থেকে নিয়েছেন, এটি আসলে বলা একটু ডিফিকাল্ট। আমরা মনে করি এই সমস্ত জরিপ নানা কারণে করে থাকেন, এগুলোকে খুব বেশি আমরা আমলে নিচ্ছি না। আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাজটা করার চেষ্টা করে যাচ্ছি। দেখুন, কিছুদিন আগে আমাদের প্রথম আলো পত্রিকা তারা একটা সার্ভে করেছেন, এবং ওই সার্ভে দুদিন পরে সম্ভবত সম্পাদক গিয়েছেন বিএনপির একটা প্রোগ্রামে আমাদের দলীয় আসা উপলক্ষে। তিনি দায়িত্ব নিয়ে বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতা আসবে। তো ওনার এই দায়িত্বপূর্ণ বক্তব্য, বিএনপি ক্ষমতা আসবে, আর উনি জরিপ করে দেখিয়েছেন যে বিএনপি উপরে আসবে। তার মানে বোঝা যাচ্ছে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখেই জনগণকে একটা ভিন্ন মেসেজ দেওয়ার জন্য এই জরিপগুলো আমার কাছে মনে হয়। আমরা খুব বেশি এগুলো গুরুত্ব দিচ্ছি না, কারণ এই জরিপের কী দ্বারা বৈশিষ্ট্য কীভাবে ধারণ করেছেন শুধু সংখ্যা দিয়ে
মানুষের পার্সেন্টেজ মূল্যায়ন করবেন, এটা বাস্তবতার সাথে সামঞ্জস্য নয় বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। মনিয়াপা, যাবার শেষ করার আগে একটু আপনার কাছে ছোট করে জানতে চাইবো যে নীলফামারীর একটি ঘটনা, গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। মানে বিএনপিতে যোগ দিলে কি গ্রেপ্তার এড়ানো সম্ভব? দেখেন, এইটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যারা করেছেন তারা করতেই পারেন গ্রেপ্তার এড়াতে, কিন্তু যারা নিয়েছেন, আমি বলবো বিএনপির, তারা, আমি দেখেছি এটা ভবিষ্যতের জন্য এটা খুব খারাপ হবে। যেই নিক, জামাতও নিয়েছে, বিএনপিও নিয়েছে, আরও অনেকে, এনসিপিও নিয়েছে। যারাই এই যে বিপদে পড়া মানুষগুলোকে নিক, বিপদ গেলে কিন্তু তারা, বা এটা বাইরে একটা ডিমার্গেশন পড়বে যে এইটা এরা সব পারে, এই জিনিসগুলো এই মুহূর্তে নির্বাচনকে সামনে রেখে, এবং তারা যে এত টর্চার করেছে, অত্যাচার করেছে, 7 দিনে যদি তাদের সব যদি মৌকুফ হয়ে যায়, আবার কাউকে বিনা কারণে হয়রানি করাটাও খারাপ। যদি সেটাও করতে থাকে কেউ, সেটাও খারাপ, যদি দোষী না হয়। তো আমি মনে করি যে এই কাজগুলা থেকে এখন বিরত থাকাই বাঞ্ছনীয় এই সামনের নির্বাচনকে সামনে। ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এ প্রত্যাশা। আল্লাহ হাফেজ।